একজন উদ্ভট সার্জন ডাক্তার, যার নেশা হচ্ছে সার্জারির মাধ্যমে অদ্ভুত সব প্রাণীর আবিষ্কার করা। একদিন সে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের মাথায় একটি ছোট শিশুর মাথার ব্রেন লাগিয়ে দেয়। ওই মেয়েটি কি পারবে আধুনিক সমাজের সাথে তাল মিলিয়ে চলতে? তার অবুঝ মনের সরলতার সুযোগ কেউ নিবে না তো? এর উত্তর জানতে হলে আমাদের ঢুকে পড়তে হবে 2023 সালের মুক্তিপ্রাপ্ত পোর থিংস সিনেমার গল্পে। সিনেমাটি পরিচালনা করেছেন ইয়গর্স ল্যান্থিমস। আইএমডিবিতে এই সিনেমাটির রেটিং 7.3 আউট অফ 10। তো কথা না বাড়িয়ে চলুন অদ্ভুত রূপকথার এই গল্পে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে দেখা যায় একজন মেয়ে ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দেয়, আর এরপরেই স্ক্রিনের সিনগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চেঞ্জ হয়ে যায়। তো কালার পরিবর্তনের কথা একটু পরেই এক্সপ্লেন করব। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা বাচ্চাদের মতো করে পিয়ানো বাজাচ্ছিল। এরপর সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে অদ্ভুত দেখতে এই লোকটি। সে তার বাচ্চামি দেখে একটু হাসে। এরপর আমরা তাদেরকে খাবারের টেবিলে দেখতে পাই। সেখানেও এই মেয়েটি বাচ্চাদের মতো আচরণ করছিল। খাবার শেষে অদ্ভুত দেখতে এই লোকটি বাইরে যাচ্ছিল, আর পিছন থেকে এই মেয়েটি বাচ্চাদের মতো হাঁটছিল আর তাকে বাবা বলে ডাকছিল। মেয়েটির পিছনে আমরা অদ্ভুত এই জন্তুকে দেখতে পাই, যার অর্ধেকটা ছিল হাঁস আর অর্ধেকটা ছিল অন্য কোনো প্রাণীর। তো আসুন আপনাদের পরিচয় করিয়ে দেই। এই অদ্ভুত লোকটি হচ্ছে একজন পাগল টাইপের সার্জন ডক্টর, যার নাম হচ্ছে গডউইন বক্সটার। আর তার কাজই হচ্ছে অদ্ভুত কিছু আবিষ্কার করা, যেমন এক প্রাণীর অংশ আরেক প্রাণীতে সংযুক্ত করা, এক প্রাণীর ব্রেন অন্য প্রাণীতে প্রতিস্থাপন করা। ওই দিন সে তার ল্যাবরেটরিতে কিছু এক্সপেরিমেন্ট করে, আর সেখান থেকে মেডিকেল স্টুডেন্ট ম্যাক্স ম্যাকন্ডলস নামের এই ব্যক্তিকে তার নতুন একটি এক্সপেরিমেন্টের সহকারী হিসেবে নিযুক্ত করেন। আর এই নিউ এক্সপেরিমেন্টটাই হচ্ছে এই মেয়েটি, যার নাম তিনি দিয়েছিলেন বেলা বক্সটার। আর ম্যাক্স এর কাজ ছিল মেয়েটিকে পর্যবেক্ষণে রাখা এবং সে কি করছে না করছে সবকিছুর রিপোর্ট করা। বেলায় এত বড় একটা মেয়ে, তারপরও তার কথাবার্তা, কাজকর্ম, আচার আচরণ সবকিছুই যেন ছোট বাচ্চাদের মতো। আর এইসব দেখে ম্যাক্স কৌতূহলবশত গডউইনকে জিজ্ঞেস করলে তিনি জানান মেয়েটির মাথায় আঘাত পেয়েছিল, সে তাকে সুস্থ করেছে। এরপর থেকে বেলা এমন আচরণ করে। রাতে গডউইন বেলাকে একটি পরিবারের গল্প পড়ে শোনায়। বেলা তাকে জিজ্ঞেস করে তার পরিবার মানে তার মা বাবা কোথায়। গডউইন তাকে বলে, তোমার মা বাবা পৃথিবীতে বেঁচে নেই, তারা মারা গেছেন, আর তোমাকে আমার কাছে পাঠিয়েছেন তোমার দেখাশোনা করার জন্য। এরপর থেকেই গডউইন বেলাকে নিজের মেয়ের মতো করে দেখাশোনা করেন। পরের দিন ম্যাক্স বেলাকে বিশ্ব মানচিত্রের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। বেলার ব্রেন এখনো শিশু, তাই সে বিশ্ব ভ্রমণের জন্য অনেকটা উৎসুক ছিল। বেলা এই বাড়ি থেকে পালাতে চাইতো, কারণ সে নিজেকে বন্দি মনে করা শুরু করেছে। ম্যাক্স খেয়াল করে বেলার মাথার পিছনে একটি ক্ষত চিহ্ন, যেটা ছিল সেলাই করা। এরপরে বেলা বাইরে যাওয়ার জন্য দুষ্টুমি শুরু করলে তারা গাড়িতে করে তাকে বাইরে নিয়ে আসে। এরপর কিছু সময় বাইরে কাটিয়ে মানুষ যেন তাদের দেখে না ফেলে তার আগেই তারা বাসায় ফেরার জন্য গাড়িতে ওঠে। কিন্তু বেলা প্রথমবারের মতো বাইরে এত মানুষ দেখে গাড়ি থেকে নামতে চাচ্ছিল। ম্যাক্স আর গডউইন তাকে গাড়ি থেকে নামতে না দিলে বেলা তাদের সাথে মারামারি শুরু করে। গডউইন তখন তাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে এরপর বাসায় নিয়ে আসে। ম্যাক্স বুঝতে পারছিল না এত বড় একটা মেয়ে মানুষ কিভাবে বাচ্চাদের মতো আচরণ করে, আর গডউইন কেনই বা তাকে সবার থেকে আড়াল করে রাখতে চাইছে। এরপর ম্যাক্স তার বাসায় খোঁজাখুঁজি করে কিছু ডকুমেন্ট হাতে পায়, যেখানে সে দেখতে পায় কিভাবে একজন মানুষের ব্রেন ট্রান্সফার করা হয় সে সম্পর্কে লেখা আছে। সে সময় গডউইন সেখানে আসলে ম্যাক্স তার কাছ থেকে সবকিছু জানতে চায়। এরপর গডউইন তাকে সবকিছু খুলে বলে। সিনেমার শুরুতে দেখানো ব্রিজ থেকে লাফ দেওয়া মেয়েটি হচ্ছে এই মেয়েটি। পরে গডউইন এই মেয়েটির দেহ নদীর ধারে দেখতে পায়। তখনও তার দেহে প্রাণ বাকি ছিল। গডউইন চাইলে তাকে বাঁচাতে পারত, কিন্তু গডউইন সেটা করেনি, কারণ যে মেয়ে নিজেই নিজেকে মারতে চায় তাকে সে যদি বাঁচায় তাহলে পরবর্তীতে তার প্রিয়জনেরা তাকে পাগল মনে করে পাগলাগারদে পাঠাবে, কারণ সবাই মনে করবে মেয়েটি হয়তো পাগল হয়ে গেছে। না হলে কে চাইবে পেটে সন্তান নিয়ে আত্মহত্যা করতে? কারণ বর্তমান পৃথিবীতে আত্মহত্যাকে সবাই পাগলামি বা অপরাধ হিসেবে বিবেচনা করে। মেয়েটির গর্ভে থাকা শিশুটিও মৃতপ্রায় ছিল, তাই গডউইন ওই অর্ধমৃত শিশুর ব্রেন এই মেয়েটির মাথায় বসিয়ে দিয়ে মেয়েটিকে জীবিত করে তোলে। কারণ গডউইনের নেশায় ছিল এরকম অদ্ভুত অদ্ভুত আবিষ্কার করা, আর এই কারণেই বেলা শিশুদের মতো আচরণ করে। সেদিন খাবারের টেবিলে গডউইন ম্যাক্সকে বলে বেলাকে বিয়ে করার জন্য, কারণ সে দুজনের মধ্যে ভালোবাসা দেখতে পাচ্ছিল। ম্যাক্স জানায় হ্যাঁ, সে বেলাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর বাইরে এসে ম্যাক্স বেলাকে বিয়ে করার কথা জানায়। বেলা তখনও জানে না আসলে বিয়ে মানে কি,
তবে বেলাকে বিয়ে করার জন্য গডউইন ম্যাক্সকে দুইটি শর্ত দেয়। একটি হলো এই বিয়েতে বেলার নিজেরও রাজি থাকতে হবে, আর অপরটি হলো ম্যাক্সকে সারা জীবনের জন্য গডউইনের সাথেই থাকতে হবে। এরপর এই শর্ত অনুযায়ী তারা একটি আইনি চুক্তিপত্র করে। আর এই আইনি চুক্তি করার জন্য গডউইন এক আইনজীবীকে তার বাসায় নিয়ে আসে, যার নাম ছিল ডানকান ওয়েডারবার্ন। আর এই আইনজীবী ছিল একজন বিকৃত মন মানসিকতার মানুষ। সে চুক্তিটি করার সময় বুঝতে পারে কোনো স্বাভাবিক বা সাধারণ মহিলা এই চুক্তিতে রাজি থাকবে না, তাই তার মন কৌতূহলী হয়ে ওঠে। সে বেলাকে দেখার জন্য গডউইনকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে বেলাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একসময় পেয়েও যায়। এরপর বেলার সাথে কথা বলে বুঝতে পারে এই মেয়েটা সত্যিই অনেক সহজ সরল, মানে বাচ্চাদের মতো। ডানকান বেলার সাথে কথা বলে বুঝতে পারে বেলাকে এই বাড়ি থেকে বাইরে বের হতে দেওয়া হয় না। বেলা যেহেতু অনেক সহজ সরল এবং সে স্বাধীনভাবে এই পৃথিবীটাকে ঘুরে দেখতে চাইতো, তাই ডানকানের মনে একটি কুচুকরি বুদ্ধির উদয় হয়। সে বেলাকে বলে, আমি তোমাকে একটি স্বাধীন জীবন দিব যদি তুমি আমার সাথে যেতে রাজি হও। আমি সামনে শুক্রবারে পর্তুগালের লেসবন শহরে যাচ্ছি, আর তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে সাথে করে নিয়ে যেতে চাই। প্রথমে বেলা রাজি হচ্ছিল না। ডানকান শেষমেশ তাকে কনভেন্স করেই ফেলে। এরপর বেলা গডউইনকে তার মনের কথা বলে। এক প্রকার বাধ্য হয়ে গডউইন বেলাকে ডানকানের সাথে যেতে দেওয়ার জন্য রাজি হয়, কারণ সে যদি এমনটা না করে তাহলে বেলা সারা জীবন তাকে ঘৃণা করবে। এরপর বেলা তার কাপড় গুছাচ্ছিল। এ সময় ম্যাক্স আসে তার কাছে। ম্যাক্স তো এসব শুনে রেগেমেগে একেবারে আগুন। তো বেলার আর কি করা? এতদিন যে চেতনানাশক দিয়ে তাকে অজ্ঞান করা হতো, আজকে তারই প্রয়োগ ঘটায় সে ম্যাক্সের উপরে। এদিকে গডউইন এসে তার জামার ভিতরে কিছু টাকা গুঁজে সেলাই করে দেয়, যাতে বিপদের সময় কাজে লাগাতে পারে। পরের সিনগুলো কালারফুল হয়ে যায়, মানে পরিচালক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালারফুল সিনের মাধ্যমে বুঝাতে চেয়েছেন বেলা যখন গডউইনের বাসায় ছিল তখন সে এক প্রকার বন্দী ছিল, তাই দুনিয়াটা তার কাছে সাদা কালোই মনে হতো। পরে যখন ডানকানের হাত ধরে সে বাইরে আসে, পৃথিবীটা তার কাছে অনেক কালারফুল লাগছিল। আর এই ব্যাপারটা বোঝানোর জন্যই এমন কালার কম্বিনেশন করা হয়েছে। তো যাই হোক, এখানে অ্যাডাল্ট অনেক সিন এবং গল্প আছে, সেগুলো আমি বলতে চাচ্ছি না। তবে এতটুকু জেনে রাখুন, একজন খারাপ প্রকৃতির মানুষ যখন কোনো সহজ সরল মেয়েকে পায়, তারপর সে যা করে, ডানকান পৃথিবী ঘোরানোর নামে বেলার সাথে তাই করে। আর বেলা মনে করে এটাই হয়তোবা জীবন। ডানকান তাকে নিয়ে একটি লেসবেনের হোটেলে ওঠে। তবে এমন অবুঝ প্রকৃতির মেয়েকে নিয়ে আধুনিক সমাজের সাথে তাল মিলিয়ে চলতে বেশ খানিকটা বেগ পেতে হয় তাকে, কারণ বেলা জানে না কথায় কি বলতে হবে। সে সবার সাথে তার পার্সোনাল সবকিছু শেয়ার করে ফেলতো। পরের দিন সকালে বেলা ডানকানকে হোটেলে রেখে একাই বাইরে বের হয়ে পড়ে। সে দেখে একজন মহিলা গান গাইছে। একটু দূরে এগুতে দেখতে পায় একজন পুরুষ ও একজন মহিলা দুজন দুজনের সাথে ঝগড়া করছে। আর এগুলো দেখার পরে এগুলো থেকেও বেলা কিছুটা জ্ঞান আহরণ করে, মানে যাকে বলে শিক্ষানবিষ্কার। বেলা যা কিছু শিখছিল তার সবকিছুই সে নোট করে গডউইনের কাছে পাঠায়। সেদিন রাতে হোটেলের একজন মহিলা বেলাকে বলে, আপনি ভিক্টোরিয়া ব্লেসিংটন না? আপনাকে তো অনেকদিন দেখি না। বেলা বলে, না, সে বেলা বক্সটার। সে রাতে হোটেলে গান বাজনার আয়োজন করা হয়েছিল। বেলা তা দেখে। বাহ, এটা তো দারুণ। গানের তালে তালে উদ্দাম ডান্স শুরু করে। ডানকানও তার সাথে যোগ দেয়। ডান্সের সময় এক বৃদ্ধ বেলার দিকে তাকিয়ে থাকলে ডানকান তার সাথে মারপিট শুরু করে। বেলাও মারামারিতে যোগ দেয়। আর বেলার কাছে এই সবগুলোই ছিল খুবই এক্সাইটিং এর ব্যাপার। ডানকান বেলাকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে একটি বাক্সের মধ্যে ঢুকিয়ে জাহাজে নিয়ে আসে। বেলা মনে করে ডানকান তাকে জাহাজের মধ্যে আটকে রাখতে চায়, তাই তার প্রতি কিছুটা নারাজ ছিল। জাহাজে বেলার মার্থা এবং হ্যারি নামের এই দুইজন যাত্রীর সাথে বন্ধুত্ব হয়। তাদের কাছ থেকে সে ফিলোসফি সম্পর্কে ধারণা পায়। জাহাজে ডানকান বেলাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। বেলা বলে, সে তো ম্যাক্সের বাগদত্তা, তাহলে কিভাবে তাকে বিয়ে করবে? বেলার কথাগুলো ডানকানের মাথার উপর দিয়ে যাচ্ছিল। ডানকান বুঝতে পারছিল না, যে মেয়েকে আমি পালিয়ে নিয়ে এসেছি সে মেয়েই বলে নাকি সে অন্যজনের বাগদত্তা। বেলা বলে, সে তো তার সাথে ফান করার জন্য এসেছে, মানে তার কাছে এই সব কিছুই মজা মনে হচ্ছিল। এদিকে বেলা চলে যাওয়ায় গডউইন আর ম্যাক্স মিলে তাদের প্রজেক্টটি চালু রাখার জন্য একজন সদ্য মৃত মেয়ের লাশ এনে সেটিতে অন্য মেয়ের মাথার ব্রেন প্রতিস্থাপন করে, যার নাম ছিল ফেলিসিটি। তো ফেলিসিটির সাথে এক্সপেরিমেন্ট করার সময় দেখা যায় তার বুদ্ধি বেলার থেকে ধীর গতিতে এগুচ্ছে। অন্যদিকে জাহাজে বেলা মার্থা এবং হ্যারির সাথে দর্শন নিয়ে আলোচনা করে, যেটা ডানকানের পছন্দ হচ্ছিল না। ডানকান চাইলেও বেলার এরকম নতুন কিছু জানার আগ্রহগুলোকে দমিয়ে রাখতে পারছিল না, তাই সে রাগে দুঃখে মদ খাওয়া আর জুয়া খেলা শুরু করে। পরের দিন তাদের জাহাজ আলেকজান্ডারের স্টপেজে দাঁড়ায়।
বেলা দেখতে পায় তারা যে হোটেলে অবস্থান করছে তার নিচে দরিদ্র কিছু মানুষেরা অনাহারে মারা যাচ্ছে। তা দেখে সে তাদেরকে সাহায্য করার জন্য বিচলিত হয়ে পড়ে। হ্যারি বলে সেখানে যদি তারা যায় তাহলে তাদের সবকিছু তারা লুট করে নিবে। সে আরো বলে আমরা যদি তাদের জায়গায় থাকতাম আর তারা যদি আমাদের এখানে থাকতো তাহলে আমরা সেম কাজটাই করতাম। বেলা জাহাজের কেবিনে এসে দেখে ডানকান রুমের চারিদিকে টাকা ছড়িয়ে শুয়ে আছে। এগুলো সে গত রাতে জুয়া খেলে জিতেছে। এইসব টাকাগুলো একটি বক্সে পুরে এরপর টাকাগুলো দেওয়ার জন্য নিচে যাচ্ছিল। জাহাজের গেটে দুইজন ক্রু তাকে আটকায়। তারা যখন জানতে পারে বেলা টাকাগুলো দরিদ্র লোকদের জন্য নিয়ে যেতে চাচ্ছে, তারা চালাকি করে বলে তারা ওই উপকূলেই থাকে, এই টাকাগুলো তাদের হাতে দিলে তারা ওই দরিদ্র লোকদের কাছে পৌঁছে দিবে। বেলা তাদেরকে বিশ্বাস করে তাদের হাতে টাকাগুলো দেয়। এদিকে ডানকান হন্য হয়ে তার টাকাগুলো খুঁজছিল। পরে বেলা এসে তাকে বলে সে ওই টাকাগুলো হোটেলের নিচে থাকা দরিদ্র লোকদের দিয়ে এসেছে। এইটা শুনে ডানকান অনেক রেগে যায়। তো বাকি ভ্রমণের খরচ তাদের কাছে না থাকায় জাহাজ কর্তৃপক্ষ তাদেরকে প্যারিসের একটি বন্দরে নামিয়ে দেয়। তো তাদের কাছে টাকা না থাকায় তারা ক্ষুধার জ্বালায় ভুগছিল। বেলা থাকার জন্য একটি হোটেলের খোঁজে বের হয়। তখন তার সাথে দেখা হয় সুইনি নামের এই মহিলার সাথে, যে একটি পতিতালয় পরিচালনা করত। তো সুইনির সাথে কথা বলে বেলা সেখানে কাজ করে। এরপর সে টাকা দিয়ে খাবার কিনে ডানকানের কাছে আসে। ডানকান জানতে চায় তুমি এই টাকা কোথায় পেলে। বেলা সত্যিটা বলে দেয়, কারণ সে জানতো না যে এটা একটা খারাপ পেশা। ডানকান এবার সত্যি সত্যি অনেক রাগান্বিত হয়ে ভেঙে পড়ে। ডানকান বেলার কথা শুনে পাগল প্রায় হয়ে পড়ে। বেলা বুঝতে পারে ডানকান তার স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। তাই গডউইনের দেয়া জামার সাথে সেলাই করে আনা টাকাগুলো বের করে। এরপর এগুলো ডানকানকে দিয়ে লন্ডনে ফিরে যেতে বলে। ডানকান বেলার হাত থেকে টাকাগুলো নিয়ে দেয় দৌড়, কারণ সে বুঝতে পেরে গেছে এই মেয়ের সাথে থাকলে তার জীবন বরবাদ। বেলা আবার সুইনির কাছে আসে আর প্রতিজ্ঞাবৃত্তে জড়িয়ে পড়ে, কারণ বেলা যতটুকু দেখেছে আর শিখেছে তা থেকে তার মনে হয়েছে এই সমাজকে বদলানোর প্রয়োজন, আর এইসব কিছু করতে হলে টাকার প্রয়োজন। তাই সে এমন পেশা বেছে নেয়। আর এখানে তার টয়নি নামে এই মেয়েটির সাথে পরিচয় হয়, যে তাকে সমাজতন্ত্রের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে কাজ করে সে বিভিন্ন চিন্তাধারার লোকের সংস্পর্শে এসে এই পৃথিবীটাকে আরো ভালোভাবে চিনতে ও জানতে পারে। বেশ কিছুদিন পর ডানকান আবার আসে বেলাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বেলা তাকে নিষেধ করে, কারণ বেলা এখন অনেকটা পরিপূর্ণ। সে এখন সবকিছু বুঝতে পারে, ভালো মন্দ বিচার করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আর তাই এখন তার কাছে ডানকান এর আসল চরিত্র ফুটে উঠেছে। আর তাই ডানকানকে সে একা ফিরে যেতে বলে। এদিকে দেখা যায় গডউইনের শরীরে টিউমার ধরা পড়েছে, আর এইটা পুরো শরীরে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে ক্যান্সারের রূপ নিয়েছে। গডউইন ম্যাক্সকে বলে বেলাকে তার কাছে খুঁজে আনার জন্য। ম্যাক্স প্রথমে ডানকানের সাথে দেখা করে, আর তার সাথে দেখা করে ম্যাক্স বুঝতে পারে বেলার জন্য ডানকানের অবস্থা এতটাই শোচনীয় হয়েছে যে যা দেখার মতো না। বেলার জন্য ডানকানের কাছে আছে শুধু ঘৃণা আর অভিশাপ। ম্যাক্স তার কাছ থেকে বেলা কোথায় আছে জানতে চাইলে ডানকান ঠিকানা তো বলেই না, উল্টো তার সাথে মারামারি করে। পরে কোনো মতো তার কাছ থেকে ঠিকানাটা নিয়ে ম্যাক্স বেলার কাছে একটি চিঠি পাঠায়। বেলা গডউইনের অসুস্থতার খবর পেয়ে দ্রুত লন্ডনে ফিরে আসে আর গডউইনের সাথে দেখা করে। তো কথাবার্তার এক পর্যায়ে বেলা গডউইনকে জিজ্ঞেস করে তার পেটে কোনো বাচ্চা ছিল কিনা, কারণ তার পেটে একটি কাটা দাগ আছে। গডউইন বলে তুমি তোমার সন্তান আর তুমিই তোমার মা। বেলা তার কথার কোনো অর্থই বুঝতে পারছিল না। পরে ম্যাক্স গডউইনের এক্সপেরিমেন্টের ব্যাপারে লেখা বইটি বেলাকে দেখায় আর সবকিছু বুঝিয়ে বলে। এইসব শুনে বেলা প্রথমে রাগ করলেও পরে ঠিকই মেনে নেয়, কারণ গডউইন না থাকলে আজ তার অস্তিত্ব থাকতো না। এরপর বেলা ম্যাক্সের সাথে হাঁটতে বের হয়। বেলা তাকে বলে আমাদের তো বাগদান হয়েছিল, তো আমি যে এতদিন পতিতালয়ে ছিলাম তারপরেও কি তুমি আমাকে বিয়ে করবে? ম্যাক্স জানায় এতে তার কোনো আপত্তি নেই। বেলার ম্যাক্সের এমন নিঃস্বার্থ ভালোবাসা খুব ভালো লাগে। এরপর তারা বিয়ে করার জন্য চার্চে যায়। ফাদার তাদের বিয়ে পড়াতে যাবে, তখনই সেখানে ডানকান আলফি ব্লেসিংটন নামের এই ব্যক্তিকে নিয়ে হাজির হয়। আলফি নিজেকে ভিক্টোরিয়া মানে বেলার প্রথম স্বামী বলে দাবি করে। বেলা যেহেতু ভিক্টোরিয়া না, তাই তাকে চিনতে পারছিল না। আলফি তাকে বলে তুমি যখন প্রেগনেন্ট ছিলে তখন তুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পালিয়ে গিয়েছিলে। বেলা বুঝতে পারে এই ভদ্রলোক হচ্ছে তার মা, অর্থাৎ ভিক্টোরিয়ার স্বামী। ভিক্টোরিয়া কেন আত্মহত্যা করেছিল সেটা জানার জন্য বেলা খুব কৌতূহলী হয়ে ওঠে। বেলা ম্যাক্সকে ত্যাগ করে আলফির সাথে তার বাসায় যাওয়ার জন্য রাজি হয়।
এরপর আলফির সাথে তার বাসায় আসে। রাতে খাবার টেবিলে বসে খাবার খেতে খেতে তাদের অনেক কথা হয়। আলফির সাথে কথা বলে বেলা বুঝতে পারে আলফি লোকটা মোটেও সুবিধার নয়। যেমন কাজের লোককে ছোট করা, তাদেরকে ভয় দেখানো, আর এগুলো করে সে পৈশাচিক আনন্দ পেত। এমনকি বেলাকেও এই বাড়িতে আটকে রাখতে চাইছে। আর যদি বেলা পালিয়ে যাওয়ার চিন্তা করে তাহলে তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বেলা বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দেখে বাইরে যাওয়ার গেট বন্ধ করা। এরপর সে যখন রুমে ফিরছিল সে দেখতে পায় আলফি তার যৌনাঙ্গ কাটার পরিকল্পনা করছে। বেলা বুঝতে পারে ভিক্টোরিয়া এই পশু নামক মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই ব্রিজ থেকে লাফ দিয়েছিল। বিকেলে আলফি বেলাকে ডাক দিয়ে চেতনানাশক জাতীয় কিছু একটা পান করতে বলে। বেলা সেটা পান না করলে আলফি তার দিকে পিস্তল তাক করে। বেলা আলফিকে বলে সে ভিক্টোরিয়া নয়। সে তার সবকিছু বলে দেয়, গডউইন তাকে কিভাবে বাঁচিয়েছিল। আলফি তার কোনো কথায় কর্ণপাত করে না, বরং ওই চেতনানাশক পান করার জন্য পিড়াপিড়ি শুরু করে। বেলা তার কাছ থেকে সেই চেতনানাশকের গ্লাসটি হাতে নেয়, তবে সেটা পান না করে তার মুখে ছুঁড়ে মারে। এরপর তার হাতে থাকা পিস্তলটি যখন নিতে যাবে, দুর্ভাগ্যবশত একটি গুলি আলফির পায়ে লাগে। এরপর বেলা আহত আলফিকে নিয়ে গডউইনের বাসায় আসে। এরপর ম্যাক্সের সহায়তায় তার পায়ের গুলি বের করে। বেলা যেহেতু গডউইনের বাসায় বড় হয়েছে, তাহলে তার মন মানসিকতা কেমন হবে বলেন? গডউইনের মতোই, তাই না? আর হয়েছেও তাই। বেলা গডউইনের মাথার ব্রেন প্রতিস্থাপনের বইটি নিয়ে আসে। এরপর বইয়ে লিপিবদ্ধ প্রক্রিয়া মতো আলফির মাথায় বসানো হয় ছাগলের ব্রেন। এদিকে গডউইন ম্যাক্স আর বেলার পাশে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর আমরা একটি হ্যাপি এন্ডিং দেখতে পাই। আলফিকে দেখা যায় ছাগলের মতো ঘাস খাচ্ছে। লাস্টে একটা কথা বলি, আপনি যদি অ্যাডাল্ট পার্সন না হয়ে থাকেন তবে এই সিনেমাটি দেখা থেকে বিরত থাকুন, কারণ এই সিনেমাটির অর্ধেকটাই অ্যাডাল্ট টক আর সিনে ভরা। আর আমি চেষ্টা করেছি সেগুলো এক্সপ্লেন না করেই মুভিটির মূল গল্পটি তুলে ধরার। তো এই সিনেমাটির গল্প ছিল একটি রূপকথার গল্প। এই সিনেমায় বেশিরভাগ সমাজতান্ত্রিক এবং নারীবাদী থিমকে টন করা হয়েছে। এই সিনেমার মূল ভাব নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।